distant blue skies. সাধারণত পরীক্ষার খাতায় ডিজাইন করে লিখলে খাতার সৌন্দর্য বেশি বৃদ্ধি পায়। তো আজকে আমরা দেখব একটা পরীক্ষার খাতা স্টার্টিং এ কিভাবে লিখলে লেখাটা খুব সুন্দর হয়। আচ্ছা, দেখি তাহলে আমরা চলো। প্রথমে আমাদের যে কোনো একটা কালারফুল পেন নিলেই হবে। আমি এখানে ব্যবহার করতেছি ম্যাটাডো হাই স্কুল কালার্স, কিন্তু আমরা জেল পেন ব্যবহার করব না। জেল পেন ব্যবহার করলে লেখাটা পিছনে ছাপ পড়ে যাবে। তো বেসিক্যালি আমাদের প্রশ্নের ধারাবাহিকতা যেটা আসবে ওইটাকে উত্তর দেব। তো ফার্স্টে আমরা ১ নং প্রশ্নের উত্তর যদি আমাদের সংক্ষিপ্ত আসে, সংক্ষিপ্ত রচনামূলক আসলে রচনামূলক। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা এখানে লিখব সুন্দর করে ১ নং প্রশ্নের উত্তর। এটা বাংলা, অঙ্ক যে কোনো ক্ষেত্রে। তারপর একটা ওয়াটারমার্ক জেল পেন দিয়ে, ব্ল্যাক কালার জেল পেন দিয়ে নিচে জাস্ট দাগ দেবো। এটা জাস্ট ২টা দাগ, বেশি কিছু না। তারপর জাস্ট একটা ম্যাটাডো পিন পয়েন্ট বা যে কোনো নর্মাল কলম দিয়ে পরীক্ষায় লিখবো আমরা। এখান থেকে আমরা যখন লিখবো যে কোনো প্রশ্নের ক্ষেত্রে কিছুটা অংশ এখান থেকে বাদ দিয়ে দিব আমরা। কিছুটা অংশ বাদ দিয়ে এখানে একটা কোটেশন দিব। সেই কোটেশনটা আমরা স্টার দিতে পারি, বক্স দিতে পারি। আমরা এখানে ২টা বক্স দিয়ে দিলাম। তারপর আমরা এখানে নিজেদের লেখা স্টার্ট করো। ফর এক্সাম্পল আমি একটা লিখলাম বাংলাদেশ। এখানে কিন্তু কলমের ভেরিয়েশন আছে। আমরা যদি জেল পেন দিয়ে লিখি তাহলে খেয়াল করতে হবে যাতে এটা পিছনে না যায়। এই কলমটা জেল পেন হলে ওটা পিছনে যাবে না। তাই আমরা এটা দিয়ে লিখছি, এতে কালিটা খুব ডার্ক থাকে। দেখি আমরা লিখি যখন আমাদের এখানে লাইনটা শেষ হবে, দ্বিতীয় লাইনে যখন লিখবো তখন এই জায়গা থেকে আবার স্টার্ট করবো। যে জায়গায় যতটুকু আমরা গ্যাপ দিয়েছি এই গ্যাপের পর থেকে আমি স্টার্ট করব। তাহলে এটা একটা প্যারা হবে, দেখতে সুন্দর লাগবে। ঠিক এরকম করে আমরা একটা প্রশ্ন এভাবে লিখবো সুন্দর করে, আস্তে আস্তে লেখার মধ্যে কোনো কাটাকাটি না যায়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই লেখার মধ্যে একটা শব্দ, তারপর স্পেস, আবার শব্দ স্পেস, এই শব্দের মধ্যে যদি কোনো গ্যাপ না তৈরি হয় তাহলে লেখাটা দেখতে খারাপ দেখা যাবে। এভাবে স্পেস বাই স্পেস লিখবো, ঠিক আছে? আর অক্ষরের এই যে গ্যাপটা, রেশিওটা, এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা সমান রাখার চেষ্টা করব। তো এরকম করে যখন আমাদের ১ নংটা শেষ হবে আমরা যাই লিখবো, লেখার পর ফর এক্সাম্পল আমি এখানে দাগ দিয়ে বুঝাচ্ছি, এক্সাম্পল লিখে এটাকে আমরা ক্লোজ করব। একটা প্রশ্ন শেষ হলে এটাকে আমরা ক্লোজ করব। এখন ফর এক্সাম্পল ১ নং এর মধ্যে যদি ক খ দিয়ে স্টেপ থাকে তখন আমরা চাইলে এইখানে ব্ল্যাক পেন দিয়ে ক লিখতে পারি। আবার যখন দ্বিতীয় প্রশ্নে যাব তখন আমরা সেম প্রসেস ১ নং প্রশ্ন উত্তর খ। যদি ১ নং এর ভিতরে সংক্ষিপ্তের ভেরিয়েশন তৈরি হয় তখন প্রশ্নের বেশি সময় এগুলো যেন নষ্ট করব না, জাস্ট এটাকে কালার ক্ষিপ্তের যখন ২ নং এ আসবো তখন খেয়াল রাখবো ২ নংটা যখন লিখবো তখন সেম প্রসেসই করব, জাস্ট এই একই ফর্মে লিখবো। এখান থেকে আমরা কিছুটা অংশ গ্যাপ দিব, তাহলে আমরা লেখাটা যখন লিখবো কোটেশনটা সুন্দর হবে। আর একটা পাতায় চেষ্টা করব ২টা প্রশ্নে অ্যান্সার করার, বেশি না। তো শেষে যদি আমার নিচে এতটুকু অংশ অবশিষ্ট থাকে ওটাকে আমরা অবশিষ্ট রাখবো। এতটুকু অংশে কিছু লিখবো না, এটা এতটুকু অবশিষ্ট থাকলে অবশিষ্টই রাখবো। এখানে কিছু লেখার দরকার নেই, এতটুকু অবশিষ্ট আমাদের জন্য, ঠিক আছে? জাস্ট আমরা ১ পৃষ্ঠা ট্রাই করে ২টা প্রশ্ন লেখা একটু বড় বড় করে ফাঁকা ফাঁকা করে লিখবো যাতে সুন্দর দেখা যায়। পরবর্তীতে যখন পেজ শেষ হবে নিচে ছোট্ট করে একটা পি টি ও, পিটিও লিখে আমরা নেক্সট পেজে চলে যাব। ফর এক্সাম্পল আমাদের নেক্সট পেজটা হচ্ছে এখানে, তখন আমাদের ধরো ১ নং প্রশ্নটা শেষ হয়ে গেছে, এখন আমরা ২ নং প্রশ্নে আসবো। সেম প্রসেস, ২ নং প্রশ্নের উত্তর। ফর এক্সাম্পল আমরা যদি শূন্যস্থান লিখি, আমাদের শূন্যস্থান থাকতে পারে, কবিতার মূল ভাব থাকতে পারে, যেটাই থাকতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি কবিতার মূল ভাব লিখি বা শূন্যস্থান লিখি, তাহলে শূন্যস্থানের ক্ষেত্রে আমরা আগে কোটেশনগুলো লিখবো। যেমন কোটেশনগুলো লিখবো ব্লু পেন দিয়ে। আগে এরকম লিখবো ক, খ, গ, গ, ঙ।
তাহলে আমি 5টা শূন্যস্থান আমরা এইভাবে মার্ক করে এটাকে ক্লোজ করে দেব। ভিতরে আমাদের শূন্যস্থানে যে উত্তরগুলো আসে এই উত্তরগুলোকে আমরা এখানে লিখে দেব। এখানে আমি জাস্ট একটা ডেমো এক্সাম্পল বোঝাচ্ছি, উত্তরগুলো লিখে দেব। ওকে, তারপরে যখন আমাদের বাম ডান লিখবো আমরা, তখন সেম ভাবে আমরা 3 নং প্রশ্নের উত্তর দেব, প্রশ্নের উত্তর লিখব। লেখার পরে এটাকে আমরা ব্লু দিছি, এটাকে আমরা ব্ল্যাক দিলাম জাস্ট ফর ভেরিয়েশনের জন্য এটাকে দেওয়া হচ্ছে, আর কিছু না। বাম ডানের ক্ষেত্রে আমরা ব্র্যাকেটে আমরা শব্দ যখন লিখবো তখন ব্লু কালি দিয়ে, যেমন ক একটা নং, ক এর সাথে মিলতেছে অপোজিটের 1, তারপরে আমরা এই লাইনটাকে এখানে সাজিয়ে দেব যে লাইন আছে। তারপরে আবার ফর এক্সাম্পল একটু মিস্টেক হয়েছে, আমাদের এখানে ব্লু কালি দিয়ে ব্ল্যাক কালি ব্লক করে দিতে হবে। তারপর এখানে খ, খ এর সাথে ফর এক্সাম্পল 3 নাম্বার পয়েন্টটা ম্যাচ হয়েছে, তো আমরা লিখে তারপরে আমরা এখানে যা আছে এটাকে আমরা লিখে দেব। ঠিক আছে, এভাবে করে আমরা জাস্ট ম্যাচিংগুলো করব। জাস্ট এরকম করে এই ফরম্যাটটাকে ফলো করবো। ভিতরটা এখানে ব্লু, ভিতরে ব্লু থাকবে, বাইরে থাকবে ব্ল্যাক, দ্যাটস ইট। এরকম করে আমাদের যা যা পয়েন্ট আছে 5টা পয়েন্টকে আমরা তৈরি করে দেব। তাহলে আমাদের ডান বাম হিসাবটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে আমাদের এখানে কিছু জায়গা থাকবে, ওটাকে আমরা কিছু লিখবো না, এখানে আমরা লিখবো পি টি ও। বেশি খিচিমিচি করে লেখার কোনো দরকার নেই, লেখাটাকে একটু ফরম্যাট আনবো যাতে আমাদের টিচাররা সহজে বুঝতে পারে যে লেখাটা এই ফরম্যাটের জন্য। একটা নং শেষ এখানে ক্লোজ বার দিবে, আরেকটা নং শেষ ক্লোজ বার দিবে। লাস্টে যখন আমরা কোনো প্রশ্নে পয়েন্ট তৈরি করে লিখবো, ধরো আমরা এটা কয় নংয়ের জন্য ব্যবহার করতে পারি, আমরা 4 নংয়ের জন্য ব্যবহার করি, 4 নং প্রশ্নের উত্তর। একটা এক্সাম্পল দিই বড় প্রশ্নের জন্য। 4 নংয়ের ক্ষেত্রে আমরা যখন লিখবো তখন আমরা ভেরিয়েশন ব্ল্যাক দিতে পারি অথবা ব্লু দিতে পারি, হোয়াট এভার। তখন আমরা যখন প্রশ্ন লিখবো, ধরো বড় প্রশ্ন লিখলাম ক, তো এখানে আমরা ক দিয়ে ওই আগের নিয়মে একটা অংশ আমরা স্কিপ করে দেবো। ক দিয়ে আমাদের যে কোনো প্রশ্নের ইন্ট্রোডাকশন আছে, ধরো ইন্ট্রোডাকশন লিখলাম আমরা, পর একটা আমরা ডট ডট দিয়ে একটা এক্সাম্পল বুঝাচ্ছি। এখন ধরো এই প্রশ্নে তোমার কোটেশন আছে, 1-2 দিয়ে লিখতে হবে। তুমি ধরো কোটেশন দিছে বাংলাদেশের প্রকৃতি নিয়ে একটা কোটেশন, ফর এক্সাম্পল, তখন তোমরা কি লিখতে পারো, এখানে লিখবা বাংলাদেশের প্রকৃতি, তাহলে লেখাটা খুব গর্জিয়াস লাগবে দেখতে। বাংলা দেশের, ফর এক্সাম্পল আমি বুঝাচ্ছি, বাংলাদেশের প্রকৃতি নিয়ে তোমাকে বলছে 5টি স্টেপ লিখতে, তুমি বাংলাদেশের প্রকৃতির পয়েন্টটাকে লিখে তুমি স্কেল ব্যবহার করবে। আমি এখানে জাস্ট হাত দিয়ে সময়ের স্বল্পতার জন্য দেখাচ্ছি। তারপরে তুমি পয়েন্টগুলো লিখবা, এখানে তুমি একটা বাক্স করে নিবা, বাক্স করে 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3, 4, তুমি 5টা পয়েন্ট লিখবে প্রশ্নের আলোকে। তখন 5টা প্রশ্নে বাংলাদেশের প্রকৃতি কি লিখতে পারো, ধরো লিখতে পারো বাংলাদেশের প্রকৃতি খুব সুন্দর। একটা ফর এক্সাম্পল দিচ্ছি আমি, ধরো একটা লিখলাম লেখাটা সুন্দরের জন্য, বাংলাদেশে প্রকৃতি সুন্দর। দ্বিতীয় স্টেপ এটা শেষ হলো। দ্বিতীয় স্টেপ এরকম করে যা হয় লিখবা। লেখার পরে ধরো আমি যা প্রয়োজন আমি একটা ডট দিয়ে বুঝেছি। লেখার পরে আমরা যখন আমার প্রশ্ন শেষ হয়ে যাবে তখন আমরা এন্ডিংয়ে একটা কোটেশন দিয়ে এই প্রশ্নের একটা উপসংহার বা ইতি টেনে এই প্রশ্নটাকে শেষ করবো। ধরো এক্সাম্পলে শেষ করলাম। তাহলে কি হলো, এই যে প্রশ্নের কাঠামো আমি দেখাচ্ছি, তাহলে কি এই যে স্ট্রাকচারটা আমরা এখানে তৈরি করলাম, এই স্ট্রাকচারটা স্যারদের চোখে হাইলাইট করে। নর্মাল একটা খাতা যখন স্যার দেখে আর একটা খাতা যখন স্ট্রাকচার ভাবে দেখে, তখন একটা স্যার বুঝতে পারে যে এই খাতাটার মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যাতে স্টুডেন্টরা সহজে ক্যাপচার করতে পারে। জাস্ট এই ফরম্যাটে খাতাগুলো লিখবে, এখানে জায়গা থাকলে এখানে লিখবা না, বড় প্রশ্ন প্রত্যেকটা 1 পৃষ্ঠা করে লিখবা, নিচে যতই জায়গা থাকো ওখানে যাবা না, পার প্রশ্ন 1 পেজ করে, এখানে ক, এখানে খ, তারপরে আবার এখানে গ, ঠিক এরকম করে লিখবা। প্রশ্নের মধ্যে কখনো কৃপণতা করবা না যে আমার পেজ 2 পৃষ্ঠার মধ্যে 1 পৃষ্ঠার মধ্যে 2টা প্রশ্ন লিখবো বা এরকম কিছু, এরকম করা যাবে না। প্রত্যেক পার পেজে আমরা একটা করে প্রশ্ন লিখবো। তাহলে যখন একটা খাতা স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তখন তোমার খাতাটা ডিলাইটফুল, কালারফুল লাগবে এবং ডিজাইনের ক্ষেত্রেও খাতা খুব সুন্দর লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ফরম্যাটটাকে যদি ফলো করো তাহলে তোমরা জিনিসটাকে সহজেই রপ্ত করতে পারবে, খাতার ডিজাইনের অংশটুকু। ঠিক আছে, আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। এই ফরম্যাটে যদি খাতায় লেখো, সামনে পরীক্ষাগুলোতে খুব সুন্দরভাবে খাতা উপস্থাপন হবে। আর অবশ্যই খাতার মধ্যে ওভার রাইটিং করবা না, কাটাকাটি করবা না। ঠিক আছে, থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। It's winter, I am ready for love and warm light shining. So draw near.